ছাত্রছাত্রী বন্ধুরা, দেখো আজকের যে পেজটা নিয়ে আমরা আলোচনা করব সেটা তোমরা বুঝতে পারছো। 404 এটা হচ্ছে কলকাতা ডিস্ট্রিক্টের। এই পেজে 1 থেকে 4 পর্যন্ত যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। তার আগে বলি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক দিয়ে আমাদেরকে উৎসাহ দিও। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইবটা করে নিও, ঠিক আছে? আর শেয়ার যদি করতে চাও শেয়ার করতে পারো বন্ধুবান্ধবদের মধ্যে। আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টও করতে পারো, তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো আমাদেরকে। দেখো, আর এই চ্যানেলে তোমাদের জন্য কিন্তু উপপাদ্য এবং প্রয়োগের সাজেশান দেওয়া আছে, তোমরা ওটা দেখে নিতে পারো, গুরুত্বপূর্ণ। প্রয়োগের জন্য দুটো ভিডিও আছে তোমাদের, একটা শর্টস ভিডিও আছে আর একটা লং ভিডিও আছে। দুটো ভিডিওতে বলে দেওয়া আছে কোনগুলো, ঠিক আছে? একটা ভিডিওতে তোমাদের 20টা প্রয়োগ দেওয়া আছে, 20টা প্রয়োগ দেওয়া আছে, কি তার মধ্যে কোনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো স্টার মার্ক দিয়ে বলা আছে, ঠিক আছে? আর তারপরে একটা শর্টস ভিডিও যেটা, সেখানে মানে গুরুত্বপূর্ণ ভিডিও আর কিছু কয়েকটা প্রয়োগ যোগ করা হয়েছে, অন্য কয়েকটা, যেটা গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে আমার। দুটো কম্পেয়ার করে দেখে নিতে পারো তোমরা, ঠিক আছে? তাহলে তোমরাই উপকৃত হবে, আমি আশা রাখছি। তাহলে চলো আজকে যেটা ভিডিওটা, আজকে যে বিষয়টা, চলো শুরু করা যাক। কী কী আছে প্রথম প্রশ্ন দেখো যেটা আছে সেটা হচ্ছে, প্রথমে আছে যে বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরে মোট সুদ হচ্ছে NPR বাই 25 টাকা হলে মূলধন কত হবে? যে আমাদের সূত্র অনুযায়ী I = PTI, সেই সূত্র দিয়ে আমরা করবো এটা, ঠিক আছে? চলো দেখে না যাক। দেখো, মোট সুদ বলেছে এইটা, ঠিক আছে? আর আমি ধরে নিলাম মূলধনটা x, তাহলে n বছরে 8% হারে সুদের হার এইটা হবে। তাহলে এই সুদের হার আর আছে 8%, তাহলে সুদটা এটা হবে, এটার সঙ্গে তাহলে এটা সমান। এখান থেকে এক্সটা কীভাবে পাবো দেখো, তাহলে আরটা কেটে যাবে, আর এনটাও কেটে যাবে, পুরো থাকবে P/25। আর 25 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এবার 25 কেটে যাবে, এবার কত হবে 25, তাহলে ভাগ করলে এটা কত, 4 পরিসংখ্য এটা 4 হবে। তাহলে x সমান কত আসছে, x সমান যেটা আসছে 4টা উপরে চলে গেল, তার মানে শুধুমাত্র চলে যাচ্ছে 4p। 4pটা কত নম্বর দাগে আছে, বিতে, তাহলে উত্তরটা হবে বি, ঠিক আছে? এবার দেখো পরবর্তী যে অঙ্কটা আছে, বলেছে 3x² + 8x + 2 = 0 সমীকরণের বীজদ্বয় আলফা বিটা হলে ই এর মান, এটা ভুল করে দিচ্ছে, ই হবে না, এটা হবে 1/α + 1/β এর মান কত হবে, ঠিক আছে? চলো দেখা যাক করে না। দেখো, এটা হচ্ছে এই সমীকরণ দেওয়া আছে, এইটা এই যে সমীকরণে, তাহলে দুটো বীজ যদি আলফা বিটা হয় তাহলে আলফা প্লাস বিটা মানে -b/a আলফা বিটা c/a, এটা ওই ax² + bx + c এই আকারে যদি ধরে নিই এটাই আসবে। তাহলে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার, না আলফা বিটা নয়, এবার আমাদের বলেছে এই মানটা চেয়েছে 1/α + 1/βর মান, তাই তো? এটার সমান কি, এটার সমান যদি আমি এটাকে যোগ করি আলফা বিটা লসাগু, তাহলে এটা কত হবে, আলফা প্লাস বিটা, মানে বিটা প্লাস আলফা মানে আলফা প্লাস বিটা। দেখো আলফা প্লাস বিটার মান দেওয়া আছে, আলফা বিটা দেওয়া আছে, সেই মানটা শুধু বসিয়ে দেবো, দিলে হয়ে যাবে। দেখো কত আছে, এটা এপারে লিখছি। দেখো আলফা বিটার মান দেওয়া আছে -8/3, আর নিচে তো আলফা বিটা গুণ 2/3, তো এটা কাটাকাটি করলে কত আসবে, 1/3 কেটে যাবে 4, মানে -4। -4 কত নম্বর আছে, সিটটা, তাহলে উত্তরটা হবে সি, ঠিক আছে? যে দাগের উত্তর। দেখো বলেছে 3 নম্বর দাগে দুটো বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, আর তাদের যে সাধারণ স্পর্শক সেটা দুটো বৃত্তকে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করেছে, আর যারা পরস্পর তারা সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, ঠিক আছে? তাহলে বলেছে ACBর মানটা কত, ACBর মানটা কত? এটা নির্বিঘ্নে এটা মনে রাখবে, এটা 90 ডিগ্রি হবে, ACBর মানটা 90 ডিগ্রি, ঠিক আছে? এটা তোমাদের বইতেই আছে, এর প্রমাণটা করে দেওয়া আছে, যদি নাও জানো তাহলে তোমরা কমেন্ট করো, তাহলে বলে দেবো পরে, ঠিক আছে? ACB 90, এটা মনে রাখবে, এই সম্পর্কটা মনে রাখবে, এইরকম ইয়ের ক্ষেত্রে সরাসরি বলে দিতে পারবে, এটা হলো 90 ডিগ্রি হবে, ACBর মান 90 ডিগ্রি, ঠিক আছে? প্রমাণটা চাইলে তোমরা কমেন্ট করে জানাবে, বলে দেবো, বইতেও আছে তোমাদের, ঠিক আছে? তোমাদের পেজ নাম্বার বলে দিতে পারি, সেটা দেখো
দেখো এই যে অঙ্কটাতে RAS, দেখো এই RAS এই কোণটা 90 ডিগ্রি আর সমকোণ, ঠিক আছে। এখানে প্রমাণটা দেখে নিতে পারো, যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট করে জানাবে, বলে দেবো, ঠিক আছে। এটা তোমাদের পেজ নাম্বার 217টা আছে। দেখো বলে দেওয়া আছে দুটো নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাতটা 16:9। দুটো নিরেট গোলক, তাহলে বক্রতলের ক্ষেত্রফল আমরা কি জানি, নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল মানে সেই সমগ্রতল কত 4πr², তাই তো। তাহলে 4π একটা r1² আর একটা 4πr2², তাই তো, r2²। তাহলে এখান থেকে কী পাবো দেখো, r1/r1² r2² সেটা সমান তাহলে 16/9। তাহলে সেখান থেকে পাবো r1/r2 সমান 4/3, তাই তো। এবারে তাহলে এবার বলেছে তাদের আয়তনের অনুপাতটা কত হবে। r1r2 এটা পেয়ে আয়তনের অনুপাত, আয়তন কি, গোলকের আয়তনের সূত্র কি, 4/3πr3। তাহলে একটা হবে 4/3πr1 কিউ, একটা হবে 4/3πr2 কিউ, তাই তো। এবার দেখো এই পাই 4/3 কেটে যাবে, কেটে গিয়ে যেটা আসবে r1 কিউ r2 কিউ, তার মানে যেটা আসবে এদিকে দেখো r1/r2 এর হোল কিউ, তাই তো। r1r2 মানে 4/3, তাহলে এটা কত 4 কিউ মানে কত 4×4=64, 4×16=64/27। তাহলে আয়তনের অনুপাত তাহলে কী হলো 64/27, ঠিক আছে। ঠিক আছে, বুঝতে পেরেছ? আশা করি বুঝতে পেরেছ। না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার দেখো বলেছে ABC একটা ত্রিভুজ, পরবর্তী প্রশ্ন 5-এর দাগেরটা বলেছে ABC একটা ত্রিভুজ, ঠিক আছে। সেই ত্রিভুজের ক্ষেত্রে sin B+C/2 এর মানটা কত হবে সেটা বার করতে হবে, ঠিক আছে। 4টে অপশানে কোনটা হবে। ABC যদি ত্রিভুজ হয় ABC, তাহলে দেখো A কোণ প্লাস B কোণ প্লাস C কোণ, তেমন A + B + C এদের মান কত হবে 180 ডিগ্রি হবে, 180 ডিগ্রি। আর সেখান থেকে B + C কত হবে 180 - A কোণ, তার মানে B প্লাস, শুধু যদি যেমন B + C দিয়েছে কোণগুলো, তাহলে সেটা হবে 180 ডিগ্রি - A, ঠিক আছে, এ কোণটা। আবার B + C/2 হলে তাহলে কত, এর 2 দিয়ে ভাগ, তাই এটা তাহলে 2 দিয়ে ভাগ হবে, তাই তো। তার মানে 90 ডিগ্রি - A/2, এটাই পেয়ে গেলাম। এখানে বসাও, তাই এটা সমান তাহলে আসবে sin 90 ডিগ্রি - A/2। তাহলে এখান থেকে কী চলে আসবে sin 90 ডিগ্রি - থিটা, সেই সূত্র অনুযায়ী তাহলে cos থিটা, তার মানে cos A/2। তাহলে উত্তর অপশান যেটা আছে cos A/2 মানে বি, অপশান বিটা উত্তর, ঠিক আছে। এবার 6-এর দাগে কী বলেছে, মানের ঊর্ধ্বক্রমে সাজালে এই মানগুলো ঊর্ধ্বক্রমে সাজানো আছে, সাজালে এই তথ্যের মধ্যমা হয় 20, তাহলে এক্সের মানটা কত। দেখো এখানে কটা সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10টা, 10টা মানে কি জোড় সংখ্যক। জোড় সংখ্যক যদি হয় তাহলে তার মধ্যমা কটা হবে, মধ্যমা জোড় সংখ্যক হলে মধ্যমা কী করে বার করতে হয়, যে দুটো সংখ্যা হবে তার, তাই তো, যে মধ্যমা দুটো পাবো তাদের আবার করতে হবে, গড় করতে হবে, তাই তো। তার মানে কততম পদ তোমার, যেটা 5 নম্বর আর 6 নম্বর পদ দুটো, ঠিক আছে। 5 নম্বর হচ্ছে দেখো এইটা আর এইটা, 5 নম্বর এটা 6 নম্বর এটা, এই দুটো যোগ করে তাদের 2 দিয়ে ভাগ করতে হবে, করলেই আমি এই পুরো তথ্যের মধ্যমাটা পাবো, ঠিক আছে। তাহলে সেটাই আমরা করছি, দেখো সেটা করলে কি আসবে, এটা যোগ করলে তাহলে কত আসবে x + x 2x + 8/2, তাহলে দেখো 2 2 কেটে যাবে, কেটে গেলে x + 4 আসবে, x + 4 = 20। তাহলে x সমান তার কত, 20 থেকে 4 বিয়োগ করলে কত 16 হবে। তার উত্তরটা দেখো সির দাগেরটা হবে 16, ঠিক আছে। এটা মুখে বলে দিলাম, তোমরা ওটা পরে দেখে নেবে, ঠিক আছে। এবার পরবর্তী অঙ্কটা দেখো 2-এর 1। এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 1 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন এত টাকা, তাহলে বার্ষিক চক্রবৃদ্ধির সুদের হার কত। তাহলে চলো করে দেখা যাক। দেখো এখানে সুদের হার বার করতে 100 টাকা হচ্ছে তোমার আসল, আর 2 বছর ধরে খাটলে বলছে 121 টাকা হয়েছে সমূল চক্রবৃদ্ধি, ঠিক আছে। আর সুদের হারটা কত বলে দেওয়া নেই, সুদের হারটা আমাদের ধরে নিতে হবে, সুদের হারটা ধরে নিই আর। তাহলে যদি 100 টাকার উপর সুদের হার আর হয়, তাহলে সমূল চক্রবৃদ্ধি কত হয় 1 + r/100 হোল টু দি পাওয়ার, 2 বছর ধরে খাটলে এটাই হয়, এটা সমান তাহলে 121, তাই তো। এখান থেকে আমাদের আর এর মানটা বার করতে হবে,
তাহলে দেখো এখান থেকে আসছে 1 প্লাস 8/100 হোল টু দি পাওয়ার 2, এটা সমান কত হবে 121/100, তাই তো। তার মানে দেখো এখান থেকে যেটা পাচ্ছি 1 প্লাস আর বাই 1 প্লাস আর 1 প্লাস শুধু r/100, এটা সমান কত হবে তাহলে 11/10, তাহলে স্কোয়ার আছে তো, তার মানে এটা √এটা হয়ে যাবে। এটা মানে শুধুমাত্র প্লাস মানটা নেবো, যেহেতু আরটা ধনাত্মক হবে, ঠিক আছে, প্লাস মানটা নেবো, সেই জন্য 11/10টা নিলাম, ঠিক আছে। এবারে দেখো তাহলে এখান থেকে আর এর মানটা কত আসবে, r/100 সমান যেটা আসবে, দেখো এটা তো ছিল 1 প্লাস r/100 সমান আমরা পেয়েছি 11/10, সেখান থেকে r/100 সমান আসবে 11/10 মাইনাস 1, 11 থেকে 10 বিয়োগ করলে কত হয় 1/10, তার মানে r সমান 100/10, তার মানে 10, তার মানে শতকরা হার কত 10%, ঠিক আছে। শতকরা না, শুধু সুদের হার, সমান চক্রবৃদ্ধি সুদের হার 10%। শতকরা বললে আমি বলেছি আগে ভিডিওতে বারবার এটা এই কথাটা বলি, শতকরা বললে পার্সেন্টেজ চিহ্ন দেবে না, শতকরা না বললে পার্সেন্টেজ চিহ্নটা দেবে। দেখো এই তিনটে অনুপাতের বলেছে যৌগিক অনুপাতটা কত হবে, যৌগিক অনুপাত ড্যাশ। তো যৌগিক অনুপাত আমরা কী নিয়ম জানি, যে যৌগিক বা মিশ্র অনুপাত বলে। যৌগিক অনুপাত মানে প্রত্যেকটা অনুপাতের প্রথম যেটা পদটা থাকবে, প্রথম পদ, ঠিক আছে, আর উত্তর পদ, এটা উত্তর পদ, প্রথম পদগুলোর গুণফল আর উত্তর পদগুলোর গুণফল, প্রথম পদগুলোর গুণফলের সঙ্গে উত্তর পদের গুণফলের অনুপাত। তার প্রথম পদগুলো মানে AB ইন্টু BC ইন্টু CA, তার সঙ্গে ওইদিকে উত্তর পদ C² ইন্টু A² ইন্টু B², তাই তো। এবার দেখো এটা গুণ করলে যেটা আসছে, এখানে আসছে A² ইন্টু B² ইন্টু C², আর ওইদিকেও সেই তাই আছে A² ইন্টু B² ইন্টু C², তাই তো আছে। তার মানে যেটা আসছে 1:1, তাই তো, আর অনুপাতটা হবে 1:1। পরবর্তী অঙ্ক যেটা বলেছে, সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি ড্যাশ বিন্দুতে যাবে। এটা হলো সমকৌণিক বিন্দু দিয়ে যাবে, ওই ত্রিভুজের সমকৌণিক বিন্দু, ঠিক আছে, বলবো ত্রিভুজটির সমকৌণিক বিন্দু দিয়ে যাবে। তারপরে একটি নীরের গোলক গলিয়ে একটি নীরের লম্ববৃত্তার শঙ্কু তৈরি করা হলো। তাহলে এখানে হবে গোলক, হবে গোল লেখা আছে, গোলক আর চোঙ না, শঙ্কু হবে। গোলক ও শঙ্কুর আয়তন ড্যাশ, তাহলে গোলক ও শঙ্কুর আয়তন সমান, কারণ ওই নীরের গোলকটাই গলিয়ে তো শঙ্কু করেছে, তার মানে গোলক আর নীরের গোলক আর নীরের শঙ্কুর আয়তন সমান। এবার এটার মান বার করতে বলেছে পরবর্তী অঙ্কটা 5-এরটা, চলো এটা করে দেখা যাক। দেখো এই রাশিটার মান বার করতে হবে, কীভাবে করবো, 4/sec², তার মানে এটা দেখো 4×1/sec², তা 1/sec², মানে কি cos², তার মানে এটা হয়ে গেল cos², এটা একটা পেলাম। এবার দেখো 1 প্লাস 1/cot², এটা ভাঙো, 1 প্লাস 1/1টা থাক, আর 1 প্লাস cot² মানে কি হতো cos², কেন আমরা জানি cos² মাইনাস cot² সমান 1, এগুলো সবসময় জানতে হবে, কিন্তু এই সূত্রগুলো জানলে সেই সূত্র আমরা এখানে বসে দিতে পারবো। তাহলে এটা হয়ে গেল cosec² প্লাস এটা যেমন আছে তেমন থাকবে, এদিকে কিছু না পরিবর্তন করব না। এবারে এটাও যেমন আছে তেমন থাকবে cos²। এবার দেখো 1/cos², তার মানে কি এটা sin², আর এই sin², তাই তো, তিনটে sin², 3 sin², তার মানে sin², 3 sin² আর 4 আর sin², তাহলে 4 sin², তাহলে পরের লাইনে যেটা আসবে 4 cos² প্লাস 4 sin²। এবারে দেখো আমি যদি 4টা কমন নিই তাহলে কী পড়ে থাকছে cos² প্লাস sin², আর cos² প্লাস sin² মান কত 1, তাহলে 1 × 4, তার মানটা কত হলো, তাহলে টোটালি তার মান হলো 4, ঠিক আছে, ওটা আমি মুখে বলে দিলাম, করলাম না, তাহলে মানটা কী পেলাম 4। দেখো ত্রিকোণমিতির অঙ্ক করতে গেলে তোমাদের সূত্রগুলো, ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে ওগুলো কিন্তু তোমাদের একেবারে মুখস্থ রাখতে হবে। সেই সূত্রগুলো কিন্তু তোমাদের এই চ্যানেলে দেওয়া আছে, কোন সূত্রগুলো গুরুত্বপূর্ণ চ্যানেলে শর্টস ভিডিওতে দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারো। আর আই বাটনে তোমাদের দিয়ে দেবো সূত্রগুলো, ভিডিওটা ডান দিকের আই বাটনে এই ভিডিওতে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। আর বইতে তো আছেই,
মানে একসঙ্গে বইতে করা নেই, আর এই ভিডিওতে তোমরা একসঙ্গেই পেয়ে যাবে, তোমাদের সুবিধা হবে। আর পরবর্তী অঙ্কটা দেখো, বলেছে এটার মান বার করতে বলেছে, এর মান কত। ঠিক আছে, দেখো আইটা কত দূর যাবে, 1 থেকে 10 পর্যন্ত। বেশ ভালো, তাহলে 10 ইন্টু 1 থেকে 10, তার মানে 1 প্লাস 2 প্লাস আফটার 2 প্লাস 10 পর্যন্ত সংখ্যার যোগফল আর কি, এই হচ্ছে ব্যাপার। 10টা যেহেতু প্রত্যেকের সময় থাকবে, তাই 10টা কমন নিয়ে নিলাম একেবারে। তাহলে এটার সমান 10 ইন্টু, আর এই 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার যোগফলটা কী হয়, 10 ইন্টু 11, মানে 10 প্লাস 1/2, এইটাই নিয়ম। ঠিক আছে, যদি 1 থেকে স্বাভাবিক সংখ্যার যোগফলের নিয়ম হচ্ছে এইটা, 3 প্লাস আফটার 2 n সংখ্যক যদি হয়, তাহলে এটা সমান হয় n ইন্টু n প্লাস 1/2। ঠিক আছে, এটা হচ্ছে এদের যোগফলের এটা সূত্র, এটা ঠিক আছে, এটা মনে রাখবে, না জানলে জেনে নাও। তাহলে সেই সূত্র অনুযায়ী এটা হলো। সেখান থেকে দেখো কাটাকাটি করলে কি থাকবে, এটা 5, 5 11 55 আর 10, তার মানে 550, এটা হবে উত্তর। ঠিক আছে, এবার 3-এর দাগে দেখো বলেছে এ ও বি এদের মূলধনের অনুপাত হচ্ছে 5:4, মূলধন অনুপাত দেওয়া আছে। এবার বলেছে এ মোট লাভের 100 টাকা পেয়েছে আর বি পেয়েছে 80 টাকা। আচ্ছা, এ পেয়েছে 100 টাকা আর বি পেয়েছে 80 টাকা, তাহলে তাদের লভ্যাংশের অনুপাতটা কত? লভ্যাংশের অনুপাত দেখো, এইটা 100 ইন্টু 80, এ ইস টু বি, তাহলে এটা মানে 10:8, তার মানে 2 ভাগ করলে 5:4। দেখো লভ্যাংশের অনুপাত আর এই মূলধন অনুপাতটা সমান হয়েছে, তাহলে এটা ঠিক বলেছে। ঠিক আছে, তাহলে এটা সত্য। এবার বলেছে একটি ব্যবসা এ ও বি এর মূলধন অনুপাত যদি অনুপাত 5:4 এবং এর লাভ 100 টাকা হলে বি পাবে 80 টাকা। এটা কি ঠিক বলেছে? হ্যাঁ, অবশ্যই ঠিক বলেছে। আর লভ্যাংশ অনুপাত সবসময়ের জন্য অংশীদার কারবারে লভ্যাংশ অনুপাত আর মূলধন অনুপাত সমান হয়। ঠিক আছে, ব্যাস। এবার পরবর্তী যে অঙ্কটা দেখো, এখানে বলেছে কি যে এক্স ভ্যারিজাস ওয়াই, এক্স ভ্যারিজাস জেড হলে ওয়াই প্লাস জেড ভ্যারিজাস এক্স হবে। এটা ঠিক বলেছে, সেটা দেখে না যায়। এটা এক্স ভ্যারিজাস ওয়াই মানে এক্স সমান k1 ওয়াই, সেটা তো আমরা জানি। আর এটা মানে এক্স সমান k2 ধরছি, k2 জেড। ঠিক আছে, তাহলে এখান থেকে ওয়াই সমান কী আছে দেখা যাক। ওয়াই সমান যেটা আসবে, এখান থেকে ওয়াই সমান 1/k1x, আর এখান থেকে জেড সমান 1/k2x, তাই তো। এবার এই দুটো আমরা যোগ করে দেবো, দুটো সমীকরণ যোগ করলে ওয়াই প্লাস জেড সমান কী আসবে, এক্সটা কমন নিলে 1/k1 প্লাস 1/k2। এইটা দেখো, এইটা পুরোটাই তো ধ্রুবক, তাহলে কি বলতে পারি যে ওয়াই প্লাস জেডটা ওয়াই প্লাস জেড ভ্যারিজাস এক্স। ঠিক আছে, তাহলে দেখো এটাই তো বলেছে ওরা, তাহলে ঠিকই বলেছে, এটা হবে সত্য। তাহলে দেখো এখানে বলেছে কি অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ, এই অর্ধবৃত্ত এটা ব্যাস, অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ বলছে ষোলকোণ। বৃত্তাংশস্থ কোণ মানে এখানে এই যে কোণটা দিচ্ছি তৈরি হচ্ছে, এই একটা কোণ হলো, এটা হলো এই বৃত্তাংশস্থ, এই এটা যদি নাম দিই এ বি, এটার মাঝে যদি পি বলি, তো এই যে এপিবি বৃত্তাংশস্থ কোণ, এই এবি বৃত্তাংশ নয়, এবি বৃত্তাংশ বলতে শুধু এইটুকুকে বোঝাবে, আর এপিবি বলতে এখান থেকে শুরু করে এইটুকু। ঠিক আছে, নিশ্চয়ই জানো তোমরা। আর অর্ধবৃত্ত এটা ব্যাস, অর্ধবৃত্ত এখান থেকে এইটুকু, এদিকে এখান থেকে এইটুকু অর্ধবৃত্ত। ঠিক আছে, অর্ধবৃত্তস্থ কোণ আমরা জানি কি সমকোণ, মানে এই কোণটা সমকোণ, বা এদিকে যদি কোণ হয় এই কোণটা কি সমকোণ হবে। ঠিক আছে, কিন্তু অর্ধবৃত্তের থেকে বড় কোণ, অর্ধবৃত্তের থেকে বড় বৃত্তাংশস্থ কোণ, সেটা কি তোমার স্থূলকোণ হবে? সেটা বলছে, এটা বলছে স্থূলকোণ না, সেটা স্থূলকোণ কখনো হবে না, সেটা হলো সূক্ষ্মকোণ হবে সবসময়। অর্ধবৃত্তের থেকে বড় বৃত্তাংশ হলে তার যেসব কোণগুলো তৈরি হবে সেই বৃত্তাংশের মধ্যে সব কোণ, এটা স্থূলকোণ, এটা সূক্ষ্মকোণ, এটা সূক্ষ্মকোণ, যতগুলো কোণ এই বৃত্তাংশের মধ্যে হবে সবই হবে তোমার সূক্ষ্মকোণ। তাহলে যেটা বলেছে সেটা ভুল। ঠিক আছে, চারটা বলেছে একটা ঘনকের প্রতিটা ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের 4 গুণ হবে। ঠিক আছে, ঠিক না ভুল? চলো করে দেখা যাক। ঘনকের প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য যদি আমি এ ধরি, তাহলে ঘনকটার আয়তন কত হবে? আয়তন হবে এ কিউ, তাই তো, এ কিউ হবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এ কিউ। এবারে ঘনকের দৈর্ঘ্য যদি প্রতিটা ধারের দৈর্ঘ্য দ্বিগুণ করছি, মানে 2a হচ্ছে, তখন আয়তন কত হবে?
2a হোল কিউব, তার মানে 8a কিউব, এইটা, তাই তো? তাহলে তাহলে কি হলো, এই প্রথম প্রাথমিক আয়তনের থেকে এইটা কি 4 গুণ হলো না 8 গুণ হলো? ঠিক আছে, তাহলে ঘনকের প্রথম ঘনকের 8 গুণ হবে, 4 গুণ নয়, তাহলে এটা মিথ্যা। ঠিক আছে, দেখো এবার 5 নম্বর দাগের অঙ্কটা 309 পেজে 3-এর 4-এর দাগে আছে, এটা 3-এর 5-এ আর ওটা 3-এর 4-এর দাগে আছে, ওইটা বলে দিয়েছে ওখানে, এখানে আর বলছি না। ঠিক আছে, ওই ভিডিওটা ওখানে দেখে নিও, ওই 309 নম্বর পেজের ভিডিওটা দেখে নিও। আচ্ছা, এবার পরেরটা দেখো 6-এর দাগেরটা। 6-এর দাগটা কী বলেছে, 2, 3, 9, 2, 3, 9, 10, 9, 3 আর 9, এই তথ্যের সংখ্যাগুরু মান 10। দেখো তো সংখ্যাগুরু মান আমরা কীভাবে বার করি, যে সংখ্যাগুরু মান দেখো, আমরা প্রথমে যদি হিসাবে সাজাই, ছোটো থেকে বড় সাজালে কি পাচ্ছি, এখানে দেখো 3টা দুবার আছে আর 9টা 3বার আছে, তাহলে যেটা বেশিবার আছে সেটাই হবে সংখ্যাগুরু মান, তাহলে সংখ্যাগুরু মান তাহলে হবে 9, তাহলে 10 যেটা বলেছিল তাহলে ভুল, তাহলে এটা হবে মিথ্যা। ঠিক আছে, আর যদি দেখা যায় তো প্রত্যেকটা একটা করে আছে, তাই তো, তাহলে যেটা সব থেকে বেশি তখন সেটা সংখ্যাগুরু মান হতো। যেহেতু এখানে 3টা দুবার আছে, আর এখানে যদি 3টা 3বার থাকতো সেটা বেশি কি কম নয়, 3টা 3বার থাকলে কিন্তু তখন সেটাই হয়ে যেত 3টা 3বার আর 9টাও 3বার, তখন 3 আর 9 দুটোই হচ্ছে সংখ্যাগুরু মান হয়ে যেত। ঠিক আছে, ব্যাস, তাহলে এখানে তাহলে এটা তাহলে ভুল হবে, মিথ্যা। দেখো 1 নম্বর যে অঙ্কটা বলেছে 5% রমেশবাবুর বার্ষিক সরল সুদের হার 5% থেকে 4.3-4.5% হয়েছে, তার মানে সুদের হারটা কমেছে, কমতে রমেশবাবুর বার্ষিক আয় 100 টাকা কমে গেছে, 100 টাকা কম হয়, যা ছিল তার থেকে 100 টাকা কম হয়। ঠিক আছে, তাহলে রমেশবাবুর মূলধন তারা কত ছিল, যার জন্য এইটা হয়েছে, কত ছিল, তাহলে আমি যদি মূলধনটা ধরে নিই x টাকা, ঠিক আছে, তাহলে দেখো মূলধনটা আমরা ধরে নেব, মূলধনটা x টাকা ধরে নিলে তাহলে সুদটা কত, যখন এই 5% হারে সুদটা কত ছিল বা বার্ষিক সুদটা আমি আয়োজন যদি ধরি, তাহলে এটা কত হবে, মূলধন এক পি ধরছি, পি 1 বছর, P1 আর 5/100, এইটা, তার মানে 5p/100, এটা কারেক্ট করছি না এখন। তারপরে ওইদিকে I2 যখন সুদের হার যখন এইটা, তার মানে তখন কত হচ্ছে 20/5 ইন্টু পি, 1 বছর ওটা সেটা লিখছে না, 100, তার মানে 20/3p/500। ঠিক আছে, এইটা হলো। তাহলে বার্ষিক আয়, এবার বলেছে বার্ষিক আয় কমেছে, তার মানে এটা থেকে এটা কমেছে, তাই তো, এটা কমেছে, তার মানে এটা থেকে এটা বিয়োগ করলে 100 হবে, এটা। এবার বার্ষিক আয় মানে কি, বার্ষিক আয় তোমার সুদ আসল, এবার যেহেতু দেখো সুদ তো সুদ, এটা সুদ, এটাও সুদ, আর আসলটা তো কমনই আছে, আসল তো বাড়ছে না কমছে না, সেই জন্য এখানে সুদ আসল, এটা যদি এর সঙ্গে সুদ আসল করলে এর সঙ্গে তাহলে পিটা যোগ হবে, আবার এটার সঙ্গেও পি যোগ হবে, আর এটা মাইনাস এটা যখন করবো তখন তো সেই পি কেটেই যাবে, তার মানে শর্তানুসারে এটা মাইনাস এটা না করে এই দুটো বিয়োগ করলে সেটা সমান 100, একই ব্যাপার, তাই না? তাহলে শর্তানুসারে এটাই আসবে, যেটা আসবে 5p/100 মাইনাস 23p/100 সমান 100। ঠিক আছে, এটাই হবে। তাহলে সেখান থেকে পির মানটা আমাদের বার করতে হবে। দেখো এটা 100 না, এটা 500, এটা তো 500 ছিল, তাহলে দেখো এটা যদি আমাদের 500 হয়, তাহলে 500 লস, তাহলে এটা কত, 5 দিয়ে 5 × 25p থেকে 23p বিয়োগ, মানে কত 2p, এটা ওইদিকে এটা এদিকে 100, ঠিক আছে, তার মানে আসবে 2p/500, যেটা আসবে 2p/500 সমান 100, তার মানে p সমান কত আসছে 100, 500/2, তো এটা 50, তখন কত আসবে 5 × 5 = 25,000, তাহলে তোমার মূলধন ছিল কত 25,000। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো, আমি শুধু অঙ্কগুলো তোমাদের কীভাবে করতে হবে সেগুলো ধরিয়ে দিচ্ছি জাস্ট, তোমাদের কিন্তু গুছিয়ে ভালো করে করতে হবে। হ্যাঁ, এখানে অত সময় মানে এখানে তাহলে গুছিয়ে লিখে করতে গেলে সময় চলে যাবে অনেকটা, সেই জন্য এটা করছি না।
দেখো এবার বলেছে তিনটে বন্ধু অংশীদারি ব্যবসায় 3 বন্ধু, তাদের মূলধনের অনুপাত 3:8:6। শর্ত কী দেওয়া আছে? প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 300 টাকা কম হলে দ্বিতীয় ব্যক্তির লভ্যাংশটা কত, সে লভ্যাংশ কত পাবে। ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি তাদের লাভ হয়েছিল X টাকা, তাই তো? তবে ধরে নিয়ে তবে তো করতে পারবো। X টাকা তাদের লাভ হয়েছিল, তাহলে প্রথম ব্যক্তির সেই X টাকা থেকে কত টাকা পাবে? দেখো প্রথম ব্যক্তি পাবে 3/8 × 6 = 14, 15 × 17, 3/17 × X এত পাবে। আর তৃতীয় ব্যক্তি সে পাবে কি বলেছে? প্রথম ব্যক্তির লাভটা হবে তৃতীয় ব্যক্তির লাভের থেকে 300 টাকা কম। আচ্ছা, তাহলে তৃতীয় ব্যক্তির লাভটা হবে 6/17 × X - 300, এটা সমান এটা হয়ে যাবে, তাই তো? এই প্রথম ব্যক্তি যে লাভ করবে তৃতীয় ব্যক্তি যা লাভ করবে তার থেকে 300 টাকা কম, তাই তো? তার মানে যে লাভ করবে সমান 300 টাকা কম, তাহলে বিয়োগ 300 হয়ে গেল। এখান থেকে আমাদের এক্সট্রা মানটা বার করতে হবে। 17 দিয়ে গুণ করলে এদিকে আসবে 3x, এটা 6x, এটা 17 17 51, এটা পেয়ে যাব। এবারে দেখো 3টা উপর 3x টাকা এটা এপারে নিয়ে আসবো, তার মানে 3x সমান হয়ে যাবে 51। ঠিক আছে, 5100। তাহলে x সমান তাহলে কত? 3 17 51 1700। তাহলে পেয়ে গেলাম লাভটা, পেয়ে গেলাম তিনজনে ওই ব্যবসায় লাভ হয়েছিল 1700 টাকা। এবার তাহলে সেখান থেকে দ্বিতীয়জন মানে যে এইটা দিয়েছে তার সে কত পাবে? তাহলে 8/17 × 1700, 17 করে 100 মানে 800 টাকা পাবে, তাই তো? দ্বিতীয়জন পাবে তাহলে 800, দ্বিতীয়জনের লভ্যাংশটা হবে 800 টাকা। দেখো এই অঙ্কটা দিয়েছে, এটা আশা করি তোমাদের কাছে সহজ হবে। দেখো তবু যারা মনে করছো পারবে না তাদের বলে দিই। দেখো m + 1/m √3, তো এটা কত হবে? এই সূত্রটা আমাদের বসবো, m + 1/m হোল কিউব, সূত্রটা জানলে সহজ, -3m × ab 3ab × a + b m, এটা। তাহলে এবার মানটা বসিয়ে দাও, 3 এটা হোল কিউব আর m তো কেটে যাবে, তাহলে 3√3 এখানে, এটা মানে কত? 3√3 মাইনাস এদিকেও 3√3, তাহলে কত হলো? উত্তর 0। ঠিক আছে, তাহলে এটার মান হবে m³ + 1/m³ মান হবে 0। 427 পেজে এই 4-এর দাগের যে অঙ্কটা 427 পেজে 2-এর 2-এ আছে। ঠিক আছে, সেই জন্য এটা আর এখানে বলছি না। অঙ্কটা যদি দেখে নিতে চাও এইটাই আছে। ঠিক আছে, এই অঙ্কটা দেখো ওই যে অঙ্কটা 4-এর দাগের অঙ্কটা কিন্তু আমি 427 পেজে বলে দিয়েছি, সেই জন্য এখানে বলছি না। হ্যাঁ, আর ওই ভিডিওটা আপলোডও করে দেওয়া আছে, ওটা তোমরা ওখান থেকে পেয়ে যাবে। এবার দেখো 5-এর দাগে যেটা বলেছে দেখো বলেছে এ ও বি 60 ডিগ্রি। ঠিক আছে, এ একটা বৃত্তের ও কেন্দ্র আর এ বি সিডির দুটো ব্যাস, দুটো জ্যা সমান দৈর্ঘ্যের জ্যা, এ বি আর সিডির দৈর্ঘ্য সমান। ঠিক আছে, সমান দৈর্ঘ্যের জ্যা, আর এ ও বি বলেছে 60 ডিগ্রি, সিডির মান 6 সেমি। তাহলে বলেছে এই বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য কত? ব্যাসার্ধ দেখো এটা একটা ব্যাসার্ধ, এটা একটা ব্যাসার্ধ, তো এই ব্যাসার্ধ দৈর্ঘ্যটা কত বার করতে হবে? দেখো এই কোণটা যদি 60 ডিগ্রি হয় আর এই দুটো ব্যাসার্ধ এদের দৈর্ঘ্য তো সমান, তাহলে এই যে ত্রিভুজটা তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এই কোণটা সমান, তাহলে এইটা 60 ডিগ্রি আর এই দুটো কোণ সমান, তাহলে x + x যদি আমি x ধরি, x + x তাহলে 2x + 60 ডিগ্রি সমান 180 ডিগ্রি, তাই তো? x ডিগ্রি + x ডিগ্রি + 60 ডিগ্রি বা তিনটে কোণের সমষ্টি তো আমরা জানি ত্রিভুজের 180 ডিগ্রি। সেখান থেকে 2x ডিগ্রি সমান কত পাচ্ছি? 180 থেকে এটা 120 ডিগ্রি, তার মানে x সমান কত পাচ্ছি? x সমান পাচ্ছি 60, তার মানে x ডিগ্রি কত? 60 ডিগ্রি, তাই তো? তার মানে এই দুটো কোণ সেটাও 60 ডিগ্রি, তার মানে এই যে ত্রিভুজটা কী তৈরি হলো? ত্রিভুজটা তৈরি হলো সমবাহু ত্রিভুজ। তাহলে আমাদের ব্যাসার্ধ দৈর্ঘ্যটা তাহলে কি? এবার দেখো এবিটা আর সিডির দৈর্ঘ্য তো সমান বলেছে, দুটো সমান দৈর্ঘ্যের যা, আর সিডির দৈর্ঘ্য 6 সেমি দেওয়া আছে, আমরা এখান থেকে পেলাম এই তিনটে বাহু সমান, তাহলে ব্যাসার্ধ দৈর্ঘ্যটা হবে 6 সেমি। ঠিক আছে, এটা কিন্তু লিখে করতে হবে, যুক্তি দিয়ে লিখে করতে হবে, আমি তোমাদের বলে দিলাম, তোমরা সেইভাবে গুছিয়ে লিখবে। ঠিক আছে, দেখো এবারে 6 নম্বর যে অঙ্কটা সেটা কি বলেছে? ও কেন্দ্রীয় বৃত্তে এবি ব্যাস, ABCD হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ, যার ডিসি আর এবি বাহুকে বর্ধিত করলে ই বিন্দুতে ছেদ করে, এটা বলেছে। আর বলেছে এ ও সি হচ্ছে 140 ডিগ্রি
আর ডিএবি 50 ডিগ্রি, ডিএবি এই কোণটা হচ্ছে 50 ডিগ্রি। তাহলে বার করতে হবে বিইসি, বিইসি খুব ভালো একটা অঙ্ক, বিইসি। ঠিক আছে, বিইসির মানটা বার করতে হবে আমাদের। কি করে করবে দেখে নাও। ইন্টারেস্টিং অঙ্ক কিন্তু এটা, খুব ইন্টারেস্টিং। দেখো কীভাবে করবে, দেখো পরপর ধাপে ধাপে বুঝবে। এই যে কোণটা, ভালো করে লক্ষ্য করো, এই কোণটা কিন্তু তোমার বহিস্থ কোণ। এই যে এবিসিডি চতুর্ভুজের ডিসি বাহুকে বর্ধিত করলে যে কোণটা তৈরি হলো, এটা বহিস্থ কোণ। এবার আমরা জানি একটা সূত্র আছে, মানে ধর্ম আছে একটা, যেটা চতুর্ভুজের কোনো একটা বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটা তৈরি হয় সেটা অন্তস্থ বিপরীত কোণের সমান, মানে এই কোণটা সমান। আর এই কোণটার মান তো 50 ডিগ্রি বলে দেওয়া আছে, তাহলে এই কোণটাও 50 ডিগ্রি আমরা পেয়ে গেলাম, এইটা পেয়ে গেলাম 50 ডিগ্রি। ঠিক আছে, এবারে কি, এবার আরেকটা দেখো, এবারে এই যে কোণটা এটা 140 ডিগ্রি, তার মানে এই কোণটা পেয়ে যাব, তাই তো। এই কোণটা তাহলে কত হবে, 40 ডিগ্রি, কারণ কি এটা মিলে তো 180 ডিগ্রি, তাহলে এটা হবে 40 ডিগ্রি। এবার দেখো এই বাহুটা আর এই যে ত্রিভুজটা, এই যে ত্রিভুজের এই দুটো বাহু দেখো সমান, কেন কি, কেন দেখো এটা ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই দুটো বাহু সমান, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান, আর এই কোণটা পেয়ে গেছি 40 ডিগ্রি। তাহলে তিনটে কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি জানি ত্রিভুজের। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে কী হচ্ছে, এটা 40 এই দুটো সমান, তার মানে এক্স প্লাস এক্স যদি ধরি, তাহলে 2x ডিগ্রি প্লাস 40 ডিগ্রি সমান কত, 180 ডিগ্রি। তার মানে 2x ডিগ্রি সমান সমান পাচ্ছি 140 বিয়োগ 100, তাহলে 40 ডিগ্রি এটা, তাই তো, এটা 40 ডিগ্রি। তার মানে এক্স সমান কত, 70 ডিগ্রি। তার মানে এই কোণটা 70, এই কোণটাও 70 পেয়ে গেলাম। তাহলে দেখো আমার দরকার এই কোণটা, এটা 70 পেয়ে গেছি, মানে এই কোণটা তাহলে কত হবে, তাহলে 180 থেকে 70 বিয়োগ দাও, তাহলে এটা হবে 110। এটা পেয়ে গেলাম 110 ডিগ্রি, এটা 50 ডিগ্রি। তাহলে এবার এই কোণটা কত হবে, এই যে ত্রিভুজটা আসছে দেখো, এই বিসিই এই ত্রিভুজের ক্ষেত্রে দুটো কোণ পেয়ে গেছি। এবারে এই কোণটা শুধু দরকার, তাহলে এই দুটো মিলে কত হচ্ছে, 110 আর 50 মানে কত হলো, 160। তাহলে এই কোণটা কত হবে, এই কোণে 120, 180 থেকে বিয়োগ দাও, 160 থেকে বিয়োগ দাও, তাহলে কত হবে, 20 ডিগ্রি, তাই তো, 50 হচ্ছে। তাহলে এই কোণটা পেয়ে গেলাম কত, বিইসির মানটা হচ্ছে 20 ডিগ্রি। বুঝে গেল কীভাবে হলো? আশা করি বুঝতে পেরেছ। দেখো প্রথমবার দেখে যদি বুঝতে না পারো, আরেকবার ওকে ভিডিও দেখো, কথাগুলো আমি যেভাবে বলেছি, যেভাবে স্টেপ বাই স্টেপ এগিয়েছি, সেগুলো কথাগুলো আবার শোনো, শুনে দেখবে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। আমি তো তোমাদের সামনে দেখিয়ে দিয়েছি এবং বলেও দিয়েছি, কিছু কিছু লিখেও দিয়েছি। আশা করি বুঝতে পারবে। তুমি যদি না বুঝতে পারো কমেন্ট করো, তাহলে আমি সেইভাবে তোমাদের বলে দেবো। দেখো 7 দাগের অঙ্ক যেটা, সেটা 427 পেজে যে ভিডিওটা করে আপলোড করেছি, ওই ভিডিওতে 4/12 যেটা আছে সেটার সঙ্গে এটা একই অঙ্ক। ওখানে শুধু ছিল, ওখানে এডি সমান 5 ছিল, এখানে এডি সমান 4 সেমি দেওয়া আছে, আর কোনো পার্থক্য নেই, একই অঙ্ক। সুতরাং সেজন্য ওই ভিডিওটা দেখে নিও। যারা দেখেছো ভালো। এবার দেখো 7 দাগের অঙ্কটা, 7 দাগে কী বলেছে, একটা লম্ববৃত্তাকার শঙ্কু, অঙ্কটা এটাই আছে, এটা 8 দাগে, 7 দাগে নয়, 8 দাগের অঙ্কটা বলেছে। একটা লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা দেওয়া আছে 15 সেমি, আয়তন দেওয়া আছে 100, আয়তন আমি ভি ধরে নিয়েছি এরকমভাবে, এরকম দেওয়া বলেছে। আয়তন বলা আছে 125 পাই সেমি কিংবা ঘন সেমি, আর ব্যাসার্ধটা কত বার করতে বলেছে, আমি ব্যাসার্ধ ধরে নিচ্ছি 4। ঠিক আছে, তাহলে শঙ্কুর আয়তনের সূত্র কি, 1/3 পাই আর স্কোয়ার এইচ, যদি আমি উচ্চতা এইচ ধরি আর 8টা ব্যাসার্ধ ধরি, ঠিক আছে, ভূমিতলের ব্যাসার্ধ। তাহলে এইটা হচ্ছে তার আয়তনের সূত্রটা, আর সেই আয়তনটা এটা বলে দিয়েছে। তাহলে দেখো, আর এই এইচটা তো বলে দিয়েছে, তাহলে এখানে বসালে 8টা পেয়ে যাব, 125 পাই। আর তাহলে দেখো এইচ সমান কত, পাই তো কেটে যাবে, আর এর মান 1/3, আর এর মান তো 15 দেওয়া আছে, তাহলে 15 স্কোয়ার এইচ সমান 125, এটা হলো। তাহলে এখান থেকে এইচ সমান কত হবে, 3 যদি আমি, আচ্ছা পরে কাটাকাটি করছি, এইচ সমান যেটা আসবে 125 × 3/15 স্কোয়ার, মানে 15 × 15, এটাই আসবে। এবার দেখো 3, 5, এটা কাটাকাটি করলাম, 5, 25, 5 দিয়ে এটা 5, এটা 3, তাহলে 5/3 হলো, 5/3। তাহলে এইচটা সমান কত আসছে, 5/3। দেখো এটা একটু ভুল বললাম,
কারণ এখানে উচ্চতাটা 15 সেমি দেওয়া আছে, আমি সে আর এর মানটা 15 ধরেছি, আর এর মানটা তো আমাদের বার করতে হবে, তাই না? দেখো এটা একটু ভুল বলে দিয়েছি, উচ্চতা তো দেওয়া আছে, আর এর মান বার করতে হবে। তাহলে এখানে দেখো, আচ্ছা উচ্চতা 15, তার মানে আর স্কোয়ার ইন্টু এটা 15/3 সমান 125, এটা আসবে। তো এটা কাটলে 3 5 15 5, তার মানে আর স্কোয়ার সমান আসবে, আর স্কোয়ার সমান কত আসবে 125/5, তার মানে 5 25 আর স্কোয়ার সমান 25, মানে আর এর মানটা হবে 5, তাহলে আর সমান 5 হবে। ঠিক আছে। দেখো 9 দাগেরটা বলেছে একটা ঘনকের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, ঘনকটির সমতলের ক্ষেত্রফল বার করতে হবে। আমরা ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র আমরা কি জানি? কর্ণের দৈর্ঘ্য হচ্ছে a√3, তাই তো? মানে a স্কোয়ার 3a² হলে কত হয় a√3। আর ঘনকের সমতলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? এটা যদি আমার ওই কর্ণটার প্রতিটা ধারের দৈর্ঘ্য যদি ধরি a, তবে হবে কর্ণের দৈর্ঘ্য a√3। এটা সমান তাহলে কত 4√3। তাহলে এখান থেকে কর্ণের প্রতিটা ধারের দৈর্ঘ্য কত পাবো 4 সেমি, তাই তো? সেমি দেওয়া আছে 4 সেমি। তাহলে সমতলের ক্ষেত্রফল কত হবে? সমতলের ক্ষেত্রফল জানি 6a², তাহলে সমতলের ক্ষেত্রফল হবে 6 × 4², তাহলে কত হলো 16, 6 16 কত 96, তাহলে এটা হবে 96 বর্গ সেমি। ঠিক আছে, কর্ণটির সমতলের ক্ষেত্রফল হবে 96 বর্গ সেমি। এবারে চলো পরবর্তী অঙ্ক দেখো। এই যে এই অঙ্কটা আছে তোমাদের এখানে 4 দাগের 10 যে অঙ্কটা এটা আছে, এর বলেছে তোমার সর্বনিম্ন মান বার করতে। এই অঙ্কটা আমরা 285 পেজে বলে দিয়েছি। 285 পেজে 3 4 দাগের অঙ্কটা এইটা, সেখানে ছিল এইটা। তাহলে এই দুটো অঙ্ক কি আলাদা? আলাদা নয়, একই। এটা ঘুরে দেওয়া আছে বলে, মানে 4টা এখানে আছে 9টা এখানে আছে বলে আলাদা নয়, এটা একই অঙ্ক। ঠিক আছে, নিয়মটা একই, সব কিছু একই, উত্তরও একই। এর উত্তর যা হবে এর উত্তরও তাই হবে। ওখানে বলে দিয়েছি, ওটা দেখে নিও ওই ভিডিওতে, 285 পেজের ভিডিওটা। ঠিক আছে, তাহলে এখানে আর বলছি না। এবার দেখো 11 দাগের যে অঙ্কটা সেটা আমরা দেখব। দেখো এই অঙ্কটা করবো, খুব ভালো অঙ্ক এটা করি। দেখো আমি এই যে চিহ্ন দিই বারে বারে, এই চিহ্ন দিতে পারো, বা এটাকে ইমপ্লাই বলে, বা বলতে পারো, এরকম বা যেমন আমরা দিয়ে করি, যে কোনো একটা দিতে পারো। দেখো তাহলে যেটা আসবে, এটা কি করব, এটা আমি উভয় পক্ষে cos² θ দিয়ে ভাগ করব। ভাগ করলে কি আসবে, এটা sin² θ বা cos² θ, মানে এটা চলে আসবে tan² θ। আমার যেহেতু tan θ মান বার করতে বলেছে, আমার সেই জন্য আমি এইভাবে করছি, সমান 9/2, এখানে তাহলে 1/cos² θ এটাই থাকবে। cos² θ দিয়ে ভাগ করলে এটা মানে 9/2 এটা, মানে এটা একই লেখা। ঠিক আছে, যদি না বুঝতে পারো দেখো 9/2/cos² θ মানে সেটাই লেখা যায় 9/2 × 1/cos² θ। ঠিক আছে, এটা হলো। এবারে 5 tan² θ যেমন থাকবে, 4টা থাকবে। এটা দেখো, এটা আমি এক লাইনে করে দিতে পারতাম, কিন্তু তোমাদের বোঝানোর জন্য আমি এটা এখানে লিখলাম। এবার দেখো 1/cos² θ মানে কি sec² θ। আবার দেখো এখানে আর বাড়াচ্ছি না স্টেপ, আর sec² θ মানে কি 1 + tan² θ, তাই সেটাই লিখছি 1 + tan²। এখানে কিন্তু বলে দেবে, পাশে লিখে দেবে যে যেহেতু sec² θ সমান 1 + tan²। ঠিক আছে, আবার 1/cos² θ যে sec² θ বলছিলাম সেটাও বলে দেবে। মানে এটা দুটো স্টেপ হবে, আমি দুটো স্টেপ না করে একই স্টেপে করে দিয়েছি। ঠিক আছে, এই জন্য বলে দিচ্ছি, ওইভাবে লিখে দেবে পরপর, মানে যখন যেটা বোঝাবে সেটা লিখে দেবে। এখানে যেমন sin² θ বা tan² θ এটা এক লাইনে করে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো তাহলে কি আসবে তোমার, এবারে 5 tan² θ। আচ্ছা এবার tan² θগুলো একদিকে নেবো, এদিকে 5 tan² θ, আর ওদিকে আছে দেখো 9/2 গুণ করে দিলে 9/2 tan² θ। এদিকে আসলে তার মানে 5 - 9/2, এটা tan² θ এটা হচ্ছে, আর ডান পক্ষে যেটা আসছে 9/2 - 4 হচ্ছে। ঠিক আছে, এই জিনিসটা আসবে। এবার দেখো কি হয়, এবার যেটা আসবে, এবার বিয়োগ করলে কত 10 থেকে 10 বিয়োগ, তাহলে এটা হবে 1/2 tan² θ, আর এটা 4 × 2 = 8, এটাও 1/2। ঠিক আছে, তাহলে দেখো কত সুন্দর হয়ে গেল। এটা কত হবে 1, তাই 1/2 কেটে যাবে, কেটে 1 থাকবে, তাই tan² θ সমান 1 পেলাম। তাহলে tan θ সমান কত পাবো
আমার ট্যান থিটার মান চেয়েছে, ট্যান থিটার মান পাবো 1। যেহেতু এখানে থিটাটা তোমার বলে দিয়েছে, আচ্ছা থিটা এখানে কিছু বলে দেয়নি, যাই হোক ট্যান থিটার মান +-1 হওয়ার কথা, কিন্তু এখানে যদি তোমাদের যেহেতু সিলেবাস যেহেতু থিটার মান ধনাত্মক সূক্ষ্মকোণ তোমাদের সিলেবাসে ক্লাস 10-এ, সেই জন্য এখানে ট্যান থিটার মানটা শুধু 1 নেওয়া হলো। ঠিক আছে, মানে ধরে নিতে হবে থিটাটা এখানে ধনাত্মক সূক্ষ্মকোণ, সেই হিসাবে ট্যান থিটা শুধু 1 এই মানটা হবে। শুধুমাত্র ধনাত্মক মানগুলোই নেবে আর কি, তোমাদের যদি কোনো শর্ত অন্য কিছু যদি না বলে দেওয়া থাকে ধনাত্মক মানগুলোই নেবে। আচ্ছা, ত্রিকোণমিতিতে এইটাই নিয়ম। দেখো এবারে যেটা বলেছে এক্স বার সমান দেওয়া আছে 5, আর এফআই এক্স সামেশন এফআই এক্স আই সমান এটা দেওয়া আছে, আর সামেশন এফআই সমান 16 দেওয়া আছে। তাহলে কে এর মানটা কত বার করতে হবে, এই যে কে এর মানটা কত হবে। আমরা জানি কি এক্স বার সমান আমরা এটাই জানি যে সামেশান এফআই এক্স আই বাই সামেশান এফআই, তাই তো। তাই সেই মানটা বসালে 68 + 3k বাই 16, আর এদিকে কত হবে, এদিকে হবে তোমার সমান এদিকে কত, এটা 5 দেওয়া আছে মানে 5, আর 5 সমান ওইটা আসবে। ঠিক আছে, ওখান থেকে এই সমীকরণ থেকে আমার কে মানটা বার করতে হবে। দেখো এই তো পুরো সমীকরণটা, সেখান থেকে কে মান বার করতে গেলে 68 + 3k সমান এটা 80, 5 × 80, তার মানে 3k সমান কত হবে, 80 থেকে 80 চলে গেলে 68 বিয়োগ দাও, 2 7 1 12, তাই তো। তার মানে কে সমান হবে 4। ঠিক আছে, কেমন লাগলো ভিডিও এখানে সমাপ্ত। দেখো তোমাদের 4 দাগের অঙ্ক তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর ভালো লাগলে লাইক দিয়ে একটু আমাদের উৎসাহ জানাও, আর যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইবটা করে নিও। তাহলে আজকের এই পর্যন্ত, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, প্রস্তুতি নাও ভালো করে। ঠিক আছে।